একদম গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা সুনামগঞ্জের কামরুল আর সংসদ সদস্য কামরুল, তফাৎ কতটুকু? আগের মতো থাকতেই পছন্দ করি আমি। ঠিক আছে, সংসদ সদস্য হয়েছে, এটা আমি প্রাউড করি, আমাকে জনগণ দিয়েছে, কিন্তু আমি সাধারণ মানুষ কামরুল হয়ে থাকতে চাই। হাওরে সাঁতার কাটতে বেশি পছন্দ নাকি রাজধানীতে এসি গাড়িতে ঘুরতে বেশি পছন্দ? আমার হাওরে সাঁতার কাটতে পছন্দ। আমি গত মাসেও আমি হাওরে সাঁতার কেটেছি। হাওরের যে ধানের যে ঘ্রাণ বা মাটির যে ঘ্রাণ, সেটি ভালো লাগে নাকি মঞ্চ ভালো লাগে? আমি কৃষকের সন্তান। আমি বিশ্বাস করেন, আমার মতো কৃষিকাজ কেউ এখনও এত ভালো পারবে আমি বিশ্বাস করি না। আমি এটা করে আসছি। আমি ধান কাটা দেখেছি, আমি ধান কেটেছি, আমি ধান রোপণ করেছি, আমি চাষ করেছি, আমি এখান থেকেই বেড়ে উঠছি। স্বপ্নের সুনামগঞ্জ স্বপ্নকে আমি বাস্তবায়ন করতে পারলেই আমি মেরে ধরবো। আমি চেষ্টা করব আমার এই স্বপ্নের সুনামগঞ্জকে আমি নতুন করে, আমার সুনামগঞ্জ এক আসনকে স্পেশালি আমি সুন্দর করে সাজানোর জন্য চেষ্টা করব। এই টেবিলে কথা হয় রাজনীতির, কথা হয় অর্থনীতির, কথা হয় সমাজ এবং মানুষের। এই অঞ্চলের সংকট, সমস্যা এবং সম্ভাবনা এসব নিয়ে বিস্তর আলোচনার জন্যই আমাদের এই আয়োজন। কথা টেবিলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গুলজার আহমেদ। আমাদের আজকের বিষয় হাওর জনপদের জীবনমান এবং বাস্তবতা। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন সুনামগঞ্জ এক আসনের সাংসদ জনাব কামরুজ্জামান কামরুল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ। ধন্যবাদ দা সিলেট। আমরা আসলে আমিও বেড়ে ওঠা আমাদের হাওর পাড়ে। আমি হাওর পাড়ের মানুষ। আমার রাজনৈতিক শুরুটাই হাওর পাড় থেকেই। আমাদের এই হাওর পাড়ের মানুষ এক সময়, এখন থেকে আরও বহু বছর আগেই, মানে মাছের উপর নির্ভরশীল ছিল। জেলে সংখ্যা আমরা আলোচনায় নিশ্চয়ই আসব। আমি শুরুটা করতে চাই আচ্ছা। আপনার রাজনৈতিক যে দর্শন এবং আপনার যে উত্থান। আমি যতটুকু জানি যে আপনি একদম তৃণমূল থেকে উঠে আসা এবং বিস্তর ইতিহাস আছে। খুব সংক্ষেপে যদি এই রাজনৈতিক দর্শন নিয়ে আপনি বলেন। আসলে আমার রাজনৈতিক দর্শন হচ্ছে, আমি আসলে একদম হাই স্কুল জীবন থেকেই আমার পছন্দের মানুষ ছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। ওনার আদর্শ আমার, মানে আমি যতটুকু পড়তাম, যতটুকু জানতাম, তাতে আমার ভালো লেগেছিল। তখন থেকে আমি ওই ছাত্রদলের দিকে যাই। পরে আমি স্কুল কমিটির প্রেসিডেন্ট হই। স্কুলে পড়ার অবস্থায় আমি হাই স্কুলে তখন 10-এর ছাত্র, আর আমি তখন 8-এ পড়ি। ভোটাভুটির মাধ্যমে আমি স্কুল কমিটির প্রেসিডেন্ট হই ছাত্রদলের। বাহ। তারপরে আমি ম্যাট্রিক পাস করার পরই আমি ছাত্রদলের প্রেসিডেন্ট হই, উপজেলা ছাত্রদলের প্রেসিডেন্ট হই। এত অল্প বয়সে? হ্যাঁ, আমি একদম শর্ট টাইমেই সব কিছু সেরে ফেলছি আসলে। তারপরে আমি ছাত্রদলের প্রেসিডেন্ট থাকা অবস্থায় আমি উপজেলা বিএনপি সেক্রেটারি হই। আমি যুবদল, কৃষক দল, শ্রমিক দল আর কোনো দল মানে প্রমোশন ডিরেক্ট প্রমোশন। এটার মূল কারণ ছিল আমার অঞ্চলের মানুষ, আপামর জনগণ, আমার অভিভাবক যারা, তারা আমাকে ডে ওয়ান থেকেই আমাকে অনেক পছন্দ করতো, আমাকে সাপোর্ট করতো যে কোনো বিষয়ে। এটার অনেক কারণও ছিল। আমাদের অঞ্চলের মানুষজন ছিল, হাওর পাড়ের মানুষ খুব গরিব অসহায় মানুষ। আমাদের অঞ্চলের মানুষগুলি সহজ সরল মানুষ। তো আমাদের এখানে তখনকার সময় ইজারাদাররা খুব অত্যাচার নির্যাতন করতো জেলেদেরকে। আমি আমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ ওনাদের জেলেদের পাশে থাকতাম। কৃষকের হাওরের যখন সমস্যা হতো, ধান কাটার সমস্যা হতো, হাওরের ভাদের সমস্যা হতো, আমি ছোট মানুষ তখন, আমি তখন ওনাদের পাশে থাকতাম, সর্বোচ্চ থাকতাম। আমি আমার মন থেকেই, মানে আমি যখন স্কুলে পড়ি তখন থেকে আমার একটা ছিল, আমি জনগণের পাশে থাকবো, জনগণকে নিয়ে আমি কাজ করবো। আমরাও আসলে এটাই চাই, একজন রাজনীতিবিদ তার নাগরিকদের জন্য আসলে উপযুক্ত হয়ে উঠুক। তো এই ক্ষেত্রে আমি যদি বলি, আপনি প্রথমবারের মতো এবার সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলেন এবং বিপুল ভোটে আপনি পাশ করলেন। এই সংসদ সদস্য হওয়ার আগের যে কামরুল আর সংসদ সদস্য হওয়ার পরের কামরুল, তফাৎ কি তেমন একটা আছে? তফাৎ একটু আছে। তফাৎটা হচ্ছে, আসলে আমরা যারা এমপি হয়ে যাই, এমপি হওয়ার পরে অনেক সময় ওসি সাহেবরা, ডিসি সাহেব, এসপি সাহেব বা আরও যারা আছে প্রশাসন আমাদেরকে খুব হাইলি মূল্যায়ন করে।
তখন অনেকেই আমরা এই যে হাইলি মূল্যায়নের সময় আমরা ভুলে যাই অতীত, অনেক সময় আমাদের সাধারণ জনগণকে আমরা ভুলে যাই। আমি চেষ্টা করছি, তারপরেও আমি আগের মতো সময় দিতে পারি না, চাইলেও পারি না। আমি খুব চেষ্টা করি। আমি যতবার এলাকায় গিয়েছি, আমার বিশ্বাস আমার চেয়ে বেশি কেউ এলাকায় যায় না জনগণের পাশে। আমি সর্বোচ্চ চেষ্টা করি, কিন্তু তারপরেও একটা গ্যাপ থেকেই যায়। এই যে আপনি বললেন বাস্তবতার এটা, কারণে। এই যে আপনি বললেন যে ক্ষমতার দায়িত্ব পেলে জনগণের সাথে দূরত্ব বাড়ে, এটি কি রাজনীতিবিদরা আসলে অনুধাবন করেন? আপনি বলছেন তারপর আপনি চেষ্টা করেন, এটা খুবই ভালো লেগেছে আমার ব্যক্তিগতভাবে। আমি বলি, এটা কি আসলে প্রত্যেক রাজনীতিবিদের দর্শন, এটা কি ধরে রাখেন? এটা ম্যান টু ম্যান ভেরি করে, কে রাখে কে রাখে না আমি এই বিষয়ে কথা বলতে চাই না। তবে আমি আমার হার্ড অ্যান্ড টাইম চেষ্টা করছি আমি আমার জনগণের পাশে থাকার জন্য, জনগণকে নিয়ে কাজ করার জন্য। জনগণ আমাকে যা দিয়েছে, আগামী আরও 200 বছরও যদি আমি বাঁচি, আমি ওনাদের সেবা করি, আমি ওনাদের ঋণ শোধ করতে পারবো। না, আমিও জানি যে আপনি এলাকায় প্রচুর জনপ্রিয় একজন মানুষ। এই মুহূর্তে আসলে আপনি সাংসদ নির্বাচিত হওয়ার পরে আপনার এলাকার উন্নয়নের পরিবর্তন কতটুকু করতে পেরেছেন? আপনি জানেন, মাত্র আমার সংসদ সদস্য হওয়ার 6 মাস চলে। এর মধ্যে আমি যতটুকু দেখেছি, যতটুকু বুঝেছি, মনে হচ্ছে যেমন আমাদের মসজিদ, মন্দির, মাদ্রাসা, কবরস্থান, মানে এইগুলি নর্মাল যেগুলি আমি বলতে চাচ্ছি, সেগুলি হচ্ছে বিগত 7-8 বছরে যে পরিমাণ মানুষ পায় নাই, তার চেয়ে বেশি আমি প্রত্যেকটা মসজিদে, মন্দিরে দিয়েছি। কেন দিয়েছি? এই সেম বরাদ্দটাই অন্য অন্য এমপিদের বেলাও আসতো, অন্য অন্য গভর্নমেন্টের বেলাও আসতো, কিন্তু এটা জনগণ জানতো না। জনগণ এটা কোথায় যায়, এরা ওনারা কোনোভাবেই এটা খোঁজখবর রাখতে পারতো না। তো আমি চেষ্টা করছি প্রত্যেকটা আমাদের প্রজেক্ট আসুক, অনুদান আসুক, আর্থিক সহায়তা আসুক, সবটা যেন জনগণ পায়। অনেক সময় এটা হয়, ধরুন আমার একটা উপজেলায় 200 মানুষ পাবে, কিন্তু এখানে চাহিদা হলো 15,000 মানুষের। আমার হিসাবটা হচ্ছে 200 মানুষ তো পাচ্ছে, আমার পাক। অনেকের আকাঙ্ক্ষা থাকে যে আমরা তো পাই নাই, অনেকেই বলে এরকম। আমি আমার আমাদের প্রিয় অভিভাবকদের কথা বলবো, আপনারা ধৈর্য ধরুন, চেষ্টা করবো, আমি পর্যায়ক্রমে সবার কাছে পৌঁছার চেষ্টা করব। এবং আমাকে যে পরিমাণ মানুষ ভালোবাসা দিয়েছে, আমি পারবো না এইটুকু দিতে, কিন্তু ওনারা দিয়েছে, এখন আমার পালা, আমি ওনাদেরকে কতটুকু দিতে পারি। আমি কদিন আগে আমাদের একটা উড়াল সেতু উদ্বোধন করেছি, এটা প্রায় 3,500 কোটি টাকার একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা একটা সময় অপ্রয়োজনীয়তা বলে একটা প্রশ্ন উঠেছিল, একটা কমিটি করা হয়েছিল। তো এটার আমাদের মাননীয় বাণিজ্যমন্ত্রীরা আহ্বায়ক ছিলেন, তো উনি আমাকে অনেক সহযোগিতা করেছেন, আমাদের মাননীয় বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সাহেব, এবং আমাদের কাছের কামাল ভাইকে কাজে লাগাইছি, অনেক মন্ত্রী মহোদয়কে কাজে লাগিয়ে এটা আমার ঠিক রেখে আমরা শুরু করছি। আশা করি যদি এই 3-4 বছরের মধ্যে আমরা এই প্রজেক্টটাকে দৃশ্যমান করতে পারি, আমাদের এই অঞ্চলে আমূল পরিবর্তন আসবে আমি বিশ্বাস করি। আর এই পরিবর্তনের ফলে আমাদের এখানে 3টা শুল্ক স্টেশন আছে তাহিরপুরে। এই শুল্ক স্টেশন যখন এই রাস্তার সাথে কানেক্টেড হবে, আমার বিশ্বাস বাণিজ্য সম্ভাবনাটা এত পরিমাণ বাড়বে। এখনও আমরা প্রায় 300 কোটি টাকার উপরে পার ইয়ার গভর্নমেন্টকে ট্যাক্স দিই। আমরা এটা গেলাম, আমরা একটু বাস্তবতায় আসি। আপনি হাওর পারে আপনার জন্ম, সেখানেই বেড়ে ওঠা, সেখানেই রাজনীতি করা, অর্থাৎ আপনি যতটুকু হাওরকে চেনেন, হাওরের মানুষকে চেনেন, যারা হাওরের থেকে অনেক দূরে থাকেন তারা অনেকটা অনুধাবন করতে পারবেন না। এই যে হাওর পাড়ের মানুষের জনজীবনের দুর্ভোগ, বা আমরা যদি বলি তাদের কষ্ট, এবং তাদের আর্থিক যে অবস্থান এবং সামাজিক পাশাপাশি শিক্ষার যে অবস্থান, সবচেয়ে অবহেলিত হচ্ছে সুনামগঞ্জ অঞ্চল, বিশেষ করে আপনার তাহিরপুর, বিশম্ভপুর, মধ্যনগর, এই যে এলাকাগুলো আপনার নিয়ন্ত্রণাধীন যে এলাকা, এখানে আসলে মৌলিক চিন্তাভাবনার জায়গায় কি আপনি ভেবেছেন? হ্যাঁ, আমি আমার এই কৃষক, জেলে এবং আমরা যারা এই হাওয়ার পরের মানুষ আছি, আমি ওনাদেরকে নিয়ে আমি আমার ভাবনাটা আমি সংসদে তোলার চেষ্টা করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আমার সৌভাগ্য হয়েছে, আমি উত্থাপন করেছি। আমাদের মন্ত্রী মহোদয়ের কাছেও বলছি, দেখেন আমাদের এই অঞ্চলটা একটা ফসলের উপর নির্ভরশীল। এই ফসলটা করতে গিয়ে আমরা যখন ধান রোপণ করতে যাই, তখনও আমাদের অনেক স্ট্রাগল করতে হয়, আমাদের লেবার কস্ট বেড়ে যায়, আমাদের ওই রোপণ করতে গিয়ে অনেক কষ্ট করে ওই যে ধানের চারা নিতে হয়। এইগুলি হচ্ছে, যদি আমরা একটু গভর্নমেন্ট আমাদের দিকে দৃষ্টি দেয়, আমাদের সাবমার্জিবল রোড করে দেই,
প্রত্যেকটা হাওরে যদি আমাদের জাঙ্গাল, আঞ্চলিক ভাষায় জাঙ্গাল জাঙ্গাল বলে। বলে, এই জাঙ্গালগুলো যদি আমরা সাবমার্জিবল করে দিই, তাহলে ধান কেটে আনার সময় এবং ধান রোপণ করার সময় আমার বিশ্বাস প্রতি বিঘাতে, মানে আমাদের অঞ্চলে কেয়ার বলে, প্রতি কেয়ারে মিনিমাম 400 থেকে 500 টাকা, না আরও বেশি, প্রতি কেয়ারে মিনিমাম উৎপাদন খরচ কমবে, মিনিমাম 2000-3000 কমবে। এই এক বিঘা জমি করতে অনেক টাকা খরচ হয়, কারণ এখানে কষ্ট বেড়ে যায়। যেটা যদি আমরা সাবমার্জিবল করে দিই, এটা 1 কেয়ার জমিনের ধান আমরা একবারে নিয়ে আসতে পারবো। আর এটাকে শতবার নিতে হয়, অনেক মানুষ নিতে হয়। আমরা জানি এটা তো অনেক সময় লাগে। ওটা ওনাদেরকে আমি কোনোভাবেই অনেক সময় বোঝাতে পারি না, কারণ ওইসব বাস্তবতার সাথে ওনাদের সম্পর্ক নেই। তো আমি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে, নতুন মন্ত্রী মহোদয় আসছেন, ওনাকেও বোঝানোর চেষ্টা করব যে এলজেডি মন্ত্রী, আমি আমাদের প্রতিমন্ত্রী মহোদয়কে বলছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, আমি আমার জায়গাতে সর্বোচ্চ চেষ্টা করছি। তারপরে এই ফসলটা ওঠার পরে আমাদের অভিভাবকদের ফসল যদি উঠে, তাহলে চিন্তা করে যে আমার ছেলেকে বিয়ে করাবো কিংবা আমার মেয়েকে বিয়ে দেব, আমার এই ছেলের জন্য কাপড় কিনবো, মেয়ের জন্য কাপড় কিনবো, বউয়ের জন্য কাপড় কিনবো। আমরা একটা ফসলের উপরে নির্ভরশীল। আর আমাদের এই অঞ্চলটা একটু, আমি মনে করি এটা রাজকীয় স্টাইলেই চলার মানে জীবনযাপন করে। কীরকম করে? ফসল উঠলে তারা বিন্দাস বাচ্চা, আর না হলেই তো জীবনযাপন রিক্সে পড়ে যায়। এই যে রিক্সে পড়ে যায় আপনি বললেন, হাওর বাঁধ নিয়ে যে কাণ্ডটা ঘটে, আপনি দেখেছেন যে এটা নতুন না, প্রতি বছরই হাওর বাঁধ নিয়ে একটা শঙ্কা থাকে, এখানে দুর্নীতির কথা উঠে, বিশেষ করে যে প্রক্রিয়া সরকার যে পরিমাণ বরাদ্দ দেয় সেই পরিমাণ কাজ কিন্তু হয় না, সেটা আপনিও ভালো জানেন, আমিও ভালো জানি। এই জায়গা থেকে আপনি আসার পর, এবার যদিও এরকম কোনো কিছু হয় নাই, আপনি আসার পর এই জায়গাটাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন এবং কতটুকু পরিবর্তন আনতে পেরেছেন, বিশেষ করে দুর্নীতি বন্ধের মানে যে প্রক্রিয়াটা? আমি আমার জায়গাতে চেষ্টা করছি দুর্নীতি বন্ধের জন্য। এখনও কতটুকু পারছি এটা আমি এখনও দৃশ্যমান বলার মতো সময় আসেনি। আমি দিস ইয়ার চেষ্টা করব আমাদের প্রত্যেকটা হাওরের বাঁধ সুনিশ্চিত করার জন্যে, অনিয়ম থেকে বের করে নিয়ে আসার জন্যে। এবং একটা টেন্ডেন্সি আছে যে এখানে এত % কমিশন লাগবে, এই কমিশন থেকে বের করতে হবে। আমরা যদি এই অফিসারদেরকে এবং যারা নিযুক্ত থাকেন তাদেরকে যদি এই মেন্টালিটি বের করে না আনতে পারি, দেশের জন্য কিছু হবে না। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমার কাছে খুব, আমি প্রাউড করি, আমি তারেক রহমানের সরকারের সদস্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ চেষ্টা করছে এই দেশটাকে নতুন করে ঢেলে সাজাবার, এই দেশের মানুষের জন্য একটা কিছু করার জন্য, দেশটাকে নতুন করে উচ্চ মাত্রায় নিয়ে যাওয়ার জন্য উনি ওনার জায়গাতে সর্বোচ্চ করছেন। কিন্তু উনি একা করলে তো হবে না। এটাই আমি বলতে চাচ্ছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি শুরু থেকেই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে উনি ক্ষমতায় আসার পরেই ওনার আচরণ, ওনার কথাবার্তা, ওনার চিন্তা ভাবনা সব জায়গায় আমূল একটা পরিবর্তন আছে। ওনার সরকারের যে সকল সদস্যরা আছেন তারা কি আসলে ওনার মতো করে ভাবতে পারছেন? আপনারা কি ভাবতে পারছেন? আমাদের ভাবতে হবে, যদিও এই ভাবনাটা কারো মধ্যে ফুটে ওঠে নাই এখন পর্যন্ত। আমার কাছে মনে হচ্ছে সবাই ভাব নিয়ে চলতে চান। আমি অনুরোধ করব, আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ফলো করি। আমরা নিজের জায়গা থেকে আমাদের প্রতি মুহূর্তে আমাদের মনে রাখতে হবে জনগণ সকল ক্ষমতার উৎস। এটা প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা। আমি একটা মনে প্রাণে এই কথাটা আমি বিশ্বাস করি এবং এখন পর্যন্ত আমি চেষ্টা করি আমার জনগণকে সামনে নিয়ে, জনগণের কথাটা প্রতি মুহূর্তে মনে করি যে আমার 1 মাস পরে নির্বাচন, তাহলে কি হবে, ওইটা চিন্তা করে আমি চলার চেষ্টা করি। কিন্তু আমি একা চাইলেও তো, যেমন মাননীয় প্রধানমন্ত্রী চাইলেও অনেক কিছু হইতেছে না, কিন্তু হইতে হবে আমাদের। ওনাদের মতো ওনাকে ফলো করতে হবে, ওনার দর্শনকে আমরা মানতে হবে, ওনার মতো করে আমাদের চলতে হবে। আমি আমার জায়গাতে চেষ্টা করছি, তারপরেও অনিয়ম আছে অনেকের। যেমন অনেক নেতাকর্মীরা মনে করে আওয়ামী লীগের আমলে এই করছে, একটা ইউনিয়নের সভাপতি সে কোটি কোটি টাকার মালিক, ওয়ার্ডের সভাপতি সে এই করছে, আমরা কেন করবো না, এরকম একটা টেন্ডেন্সি আছে। এইখান থেকে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। এটা আমরাও চাই যে আপনি যদি মনোযোগ দেন আপনি এটা বের করা সম্ভব। আরেকটা কথা একটু আমি যুক্ত করে চাই, যেহেতু আপনি বলছেন এক ফসলি জমির উপর সুনামগঞ্জের আপনার আসনের মানুষজন আসলে নির্ভরশীল, এই জায়গাতে বর্তমানে হাওর উন্নয়ন বা পর্যটন, একদিকে পর্যটন অবশ্যই দেশে থাকবে, সুনামগঞ্জে পর্যটন অবশ্যই থাকতে হবে, কিন্তু হাউস বোটের যে কর্মকাণ্ড,
আমরা আপনি নিশ্চয়ই জানেন যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বা অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়ের যে সকল গবেষক আছেন তারা বলছেন যে এই পর্যটনের কারণে যে পরিমাণ চলাচল করে, যেহেতু এটা একটা রামসার সাইট এলাকা এবং হাওরের জনজীবন ঝুঁকিতে আছে, পরিবেশগত একটা সংকট তৈরি হচ্ছে, এটা তো মানে আপনি নজর দিয়েছেন কিনা? আপনি জেনে খুশি হবেন, আমাদের টাঙ্গর রামসার এরিয়াতে এসব এরিয়াতে কিন্তু এখন নৌকা, বড় চলাচল নৌকা বন্ধ। সব বন্ধ করে দিয়েছে। বাহ। এখান থেকে ওই টাঙ্গুয়ার পাড়ে যাওয়া যাবে, নৌকা দিয়ে পাড়ে যাওয়া যাবে, এখান থেকে ছোটো নৌকা দিয়ে যেতে হবে। হাতের নৌকা, হাতে যে নৌকা আছে এগুলি দিয়ে যেতে হবে, আমরা এটা বন্ধ করে দিয়েছি। আরেকটা বিষয়, এখানে রামসার সাইড টাঙ্গুয়ার হাওর, আপনি আজ থেকে 15 বছর আগে বা 20 বছর আগে, 25 বছর আগে এই টাঙ্গুয়ার হাওর ছিল মানে সৌন্দর্যের একদম লীলাভূমি। এখন একটা করচ গাছও নাই, এখন একটা করচ গাছ হয়ে যাচ্ছে, মাছ নাই, ধান হচ্ছে না। আবার দেখছি যে এখানে নানান প্রতিবেদনে উঠে আসছে যে পর্যটক যারা যান ওনারা নানা ধরনের কাচের বোতল টোতল ফেলে দেন, কৃষকরা পা কাটে, উৎপাদন কমছে, মাছের চাষ কমছে, এই যে একটা ঝুঁকিতে পড়লো, এটা একটু বড় করে দেখার দরকার না? আমি এই বিষয়টা নিয়ে আমার একটু দ্বিমতও আছে। দ্বিমতটা হচ্ছে মূলত এটা ব্যবস্থাপনা অনিয়মের কারণেই এইগুলি ঘটছে। আমরা টাঙ্গুয়ার হাওরে কাউকে ঢুকতে দেব না, তাহলেই তো হচ্ছে। পর্যটকের মতো আসবে, অবশ্যই আসবে। পর্যটক হাওড়িতে যেতে পারবে না, নৌপথে যাবে। আমার মাইটেন হাওর একটা আছে যে আপনি যে কথা বলছেন, মাইটেন হাওর, এটা একটা 100% ওই ফসলি হাওর। এই হাওরে গত বছর আমি দেখতে গেলাম অনেক মানুষের পা কেটেছে। ওই যে পর্যটকরা ওই দিক দিয়ে যায়, তারপর ওই যে ওই কি বোতল টোতল তারা যা ব্যবহার করে সেটা পানিতে ফেলে এবং সেটা জমিতেই পড়ে। জমিতে পড়ার পরে যে চাষ করার সময় এটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এই যে লাঙ্গল দিয়ে যখন চাষ করা হয় অথবা ট্রাক্টর দিয়ে যখন চাষ করা হয় তখন এটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তখনকার সময় যখন রোপণ করতে যায় তখন কৃষক হাত কাটে, পা কাটে, ক্ষতিগ্রস্ত হয়। সেই কারণে আমরা হাওর যাতে না যায় এই বিষয়ে আমি অনুরোধ করবো সবাইকে। আমি প্রশাসনকে আরও আগেই বলে দিয়েছি যেন কোনো নৌকা, পর্যটকের নৌকা যেন হাওর দিয়ে যায়। সব নদীপথে চলবে এবং সবাই প্রত্যেকের বর্জ্য যেন তারা নিজেরা সংগ্রহ করে যেখানে রাখার সেখানে রাখে, সেখানে রাখার জন্য বলে দিয়েছে। এবং প্রত্যেকটা নৌকাতে যেন বিন থেকে, ডাস্টবিন থেকে ময়লা ফেলে দেওয়ার বিন থেকে, এবং কোনো পানির বোতল, কাগজ, এগুলি যেন, পলিথিন, এগুলি যেন নদীতে না ফেলে, এই নির্দেশনা আমাদের একটা দেওয়া আছে। আরেকটা বিষয় আপনি জানেন কিনা, এখানে পর্যটক যারা মানে পর্যটকবাহী যে নৌকাগুলো আছে আমরা জানি তারা বলছে যে স্থানীয় লোকদের কর্মসংস্থানের জন্য, কিন্তু আমরা বাস্তবতায় যেটা বলে স্থানীয় লোকদের কর্মসংস্থান হওয়ার চেয়ে তারা বেকারের সংখ্যাটাই বেশি হয়েছে। কারণ আমরা দেখছি হাউসবোটগুলোতে সব কিছু থাকে। আগে যেখানে আমরা তাহিরপুর বাজার থেকে নৌকা দিয়ে একদম টাঙ্গুয়ার যে 0 পয়েন্টে যাওয়া যেত, গাছের যে নিচ, ওই জায়গাটার নাম আমি ভুলে গেছি এই মুহূর্তে, ওখানে যাওয়া যেত, সেখানে নৌকা নিয়ে যেত, সবাই স্থানীয় মানুষ অংশগ্রহণ ছিল। এখন একটা হাউসবোটে সর্বোচ্চ 2 জন বা 3 জন স্থানীয় লোক কাজ করে। আসলে কি প্রভাবটা, ইনভেস্টমেন্টটা কি বাহিরে এসে এই তাদের অর্থের লোভের কারণে এটা করছে নাকি স্থানীয় মানুষের কল্যাণ করছে? প্রত্যক্ষভাবে যেহেতু আপনি আছেন, এর জন্য আমার জানতে চাওয়া প্রশ্নটা। এই বিষয়টা হচ্ছে বেশিরভাগ নৌকায় এখন এটা আলিশান নৌকা করে, তো হ্যাঁ, এই নৌকা সুনামগঞ্জের মানুষের এত মানে সামর্থ্য নাই তাদের এইসব নৌকা করার। এটা বাইরের মানুষ করে, তো তাদের মানুষকে তারা রিপ্লেস করছে। হ্যাঁ, এটার জন্য আমি খুব তাড়াতাড়ি আমি এটা নিয়ে কথা বলবো। এটা করা উচিত, কারণ ওনারা কিন্তু সামনে আনে যে স্থানীয় মানুষের কর্মসংস্থান হচ্ছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। আমার লোকাল মানুষের কোনো কর্মসংস্থান হচ্ছে না, বাট যে পরিমাণ হওয়ার কথা এই পরিমাণ সেরকম হচ্ছে না। মিনিমাম সংখ্যা ওই যে ঘুরছে এখানে আমাদের ওই অটো রিক্সা, মোটরসাইকেল, এগুলো একটা সুবিধা পাচ্ছে। আর এই যে নৌকাতে যে পরিমাণ পাওয়ার কথা এরকম পাচ্ছে না। অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে লোকাল, কারণ কেউ লোকাল রেস্টুরেন্টে এসে খায় না, সে হাউসবোটে সব পাচ্ছে। তাহলে আপনার এখানে আসবো কেন? তাহলে কর্মসংস্থানটা কার হলো? ঢাকা থেকে যারা ইনভেস্ট করছে তাদের, নাকি আপনার স্থানীয় জনগণের? না, এটা তাদের হচ্ছে। এই বিষয়টা নিয়েও আমাদের এখন ভাবার বিষয়। আগে এটা ভাবা হয়নি, আমার মনে হয় এটা খুবই তাড়াতাড়ি এটা নিয়ে ভাবতে হবে।
যেহেতু মানে আপনি বলছিলেন একফসলি জমির উপর পুরো অঞ্চলের মানুষ নির্ভর করে, সেজন্য যেহেতু পর্যটন একটা সম্ভাবনাময় জায়গায় আছে, নিয়ন্ত্রিত রেখে কিভাবে স্থানীয় মানুষদেরকে সংযুক্তি করা যায় এটা নিশ্চয়ই আপনি ভাববেন। আরেকটা বিষয়, সুনামগঞ্জের জাদুকাটা নদী, যেহেতু এটা পর্যটন এরিয়া বিশাল, এই জাদুকাটা নদী নিয়ে অনেক আলোচনা সমালোচনা, এবং আমি বাস্তবতায় যেহেতু আমিও এই অঞ্চলের মানুষ, বাস্তবতায় দেখেছি যে জাদুকাটার তীরবর্তী যে গ্রামগুলো সেটা অনেকটা ঝুঁকির মধ্যে, দিনে রাতে নানান ঘটনা ঘটে। আপনি কি আসলে সংসদ সদস্য হওয়ার পর এদিকে নজর দিয়েছেন? আমি এই বিষয় নিয়ে বেশ কয়েকবার মিটিং করেছি। আমি তাদের গ্রামেও গিয়েছি, প্রত্যেকটা গ্রামের মানে প্রত্যেকটা পাড়ে পাড়ে আমি গিয়েছি। আমার কাছে যে বিষয়টা, আমি এখানে অনেক সময় অসহায় হয়ে যাই। কেন হয়ে যাই? আমি এটা এই নদীর পাড়, যেমন আমাদের শিমুল বাগান, এটা কিন্তু ওই জাদুকাটা নদীর পাড়ে পারে, এইটা পর্যন্ত বিলীন করে অথচ প্রায় হাফ কিলোমিটার বা 1 কিলোমিটারের জায়গা দূরত্ব ছিল জাদুকাটা থেকে। এটা একদম কাছে চলে আসছে। তো ওইটার কারণটা হচ্ছে, ধরেন এই নদীর পাড়ে আপনার বাড়ি, আপনার বাড়িটার দাম আছে 10 লাখ টাকা, আমি বিক্রি করে দিচ্ছি 30 লাখ টাকায়, আপনি বিক্রি করছেন 50 লাখ টাকায়। আপনি নিজে বিক্রি করছেন, আমি দায়িত্ব দিলাম পুলিশকে, বললাম যে এটা পাহারা দিতে হবে। এখানে এটা বিক্রি করে, যেদিন বিক্রি করবে এখানে উনি 2 লাখ টাকা পাবে, এখান থেকে ওনাকে দিয়ে দিবে 20,000 টাকা। এখন যাদেরকে দায়িত্ব দেই তারা ওইটা করে। আমি আসলেই মানে এখন মানুষ, আমার কাছে অনেক প্রত্যাশা মানুষের, কারণ মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আমাকে, এটা আমিও জানি, অনেক প্রত্যাশা নিয়ে আপনাকে মানুষ হয়েছে। কিন্তু এই যে যাকে দেই তারাও করে, যারা আটকানোর কথা যার জমি সেও তারাও যুক্ত হয়ে যায়, তখন কি সমস্যাটা হয়, এটা কোনোভাবেই রক্ষা করা যায় না। মূলত এই ঘটনাটাই ঘটছে। তো আমি আরেকটা নতুন একটা চিন্তা ভাবনা করছি, যে স্পেশালি আমার ওই যে ইয়েগুলি, ওই এখন অবশ্য কন্ট্রোল করছি না আমি, ওই যে আগের একজন অফিসার ছিল, যদি কন্ডিশন দিয়ে নিয়েছি, যদি এখানে যেতে চাও এটা কন্ট্রোল করতে পারলে ওয়েলকাম, আর হলে আপনি এখান থেকে চলে যেতে হবে। তো আলহামদুলিল্লাহ অনেকটাই কন্ট্রোল আছে এখন। তো থাকলেও নগদ টাকার বিষয়, তো মানে নগদ টাকা পায়, এক রাত কাজ করলেই 2 লাখ টাকা পায়, এর থেকে আর সুবিধার কী হইতে পারে? তো ওইসব কারণে এটা আটকানো কঠিন হয়ে যাচ্ছে। তো আমি ওই যে আগামী সপ্তাহ চেষ্টা করব যে জাদুঘাটা নদীর পার, সরি ওই যে ইয়েটা, শিমুল বাগান, শিমুল বাগানের বিষয়টাকে আমি নিজের টাকা খরচ করে হলেও আমি এটা বেরিবাদ দিয়ে দেবো, যাতে এটা আশেপাশে কেউ ঢুকতে না পারে। এই যে আপনি এত বিশ্লেষণ করে সুন্দর করে একদম স্পষ্ট করে বললেন, আপনি একজন সাংসদ এবং এই অঞ্চলের অভিভাবক। এখন আপনি যদি অসহায়ত্ব প্রকাশ করেন, আমরা যারা সাধারণ নাগরিক, শৃঙ্খল জীবনে কি আমাদের ফেরা সম্ভব না? না, এটা তো করতে হবে, কিন্তু আমি অনেক সময় আপনার বাড়ি আপনি দিয়ে দিবেন, সমস্যা তো ওই জায়গায় হয়। আপনার জায়গা আপনি রক্ষা করার কথা, যে জায়গায় রক্ষা করার কথা ওই জায়গায় আপনি বিক্রি করে দিচ্ছেন, আপনি সহযোগিতা করছেন। যাকে পাহারা দেওয়ার দিব সে সহযোগিতা করে, তখন আমি তো ঢাকা থাকবো, সিলেটে থাকবো, এটা কাজটা করে রাত্রে 1টার পরে 2টার পরে, মানে এটার প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না। আমি ফিল করছি এখানে, আমি অসহায়ত্ব ফিল করছি, এখানে আমি ওপেনলি বলছি। কোনোভাবেই আসলে এটাই বাস্তবতা, আমি বাস্তবতা স্বীকার করতে হবে। কারণ একটা সময় আমি যে যাই বলি, আমি কি করি না করি, প্রত্যেকটা সংসদ সদস্য, প্রত্যেকটা অফিসার, প্রত্যেকটা নেতা কে কী করে, কার জন্য কী করে, প্রথম অবস্থায় হয়তো নাও বুঝতে পারে, মানুষ ভুল বুঝতে পারে। আমার একটা বিশ্বাস, 6 মাস পরে হলেও সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। এটা আমরাও চাই, বিশেষ করে আপনার যে দর্শন বা আপনি যেভাবে জনগণের কাছাকাছি যান, এটাই হওয়া উচিত। আমরা কঠিন প্রশ্নে আর যাবো না, আর একটা ছোট্ট একটা প্রশ্ন আছে, জলমহাল নিয়ে আসলে নানান বিতিকিচ্ছা হয়, মানে বিশেষ করে আপনার এই এলাকাটিতে। এই যে জলমহাল নিয়ন্ত্রণ, যারা যখন ক্ষমতায় থাকে তারাই জলমহাল নিয়ন্ত্রণ করে, এই যে ক্ষমতার যে দাম্ভিকতা কিংবা এই যে দখল বাণিজ্য, এই জায়গা থেকে কি আপনার সুনির্দিষ্ট কোনো মেসেজ আছে? আলহামদুলিল্লাহ, বাংলাদেশের কোথায় কী হবে জানি না, আমার নির্বাচনী আসনে জলমহল দখল বাণিজ্য চলবে না, হবে না, করতে দেব না। আমি আমার একটা আজকে টিভির সামনে কথা বলছি, আমি কোনোদিন ওই জলমহল নেব না, জলবনের সাথে শেয়ার নেব না, জলমহল কাউকে দিয়ে টাকা নেব, এই চিন্তাভাবনা আমার নেই। এটা ক্ষমতা যারা যায় তারা এটা করে। আপনি খোঁজ দিয়ে দেখেন, 6 মাস হয়েছে, আমি চাইলে 30টা জলমহল আমি শেয়ার নিতে পারতাম ফ্রি। বলছে বহুবার এসে বলছে, আমার এই স্বপ্ন নেই। আমি যখন নেতা হই, আমাকে নেতা বানাইছে জেলেরা, আমাকে নেতা বানাইছে কৃষকেরা,
আমাকে নেতা বানাইছে শ্রমিকেরা। আর জলমহলে যাওয়া মানেই আমার জেলেদের বিরুদ্ধে যাওয়া, কৃষকের বিরুদ্ধে যাওয়া, এটা আমি জীবনেই করবো না। এটা আপনি কামরুলের জন্য পেরেছেন, সৎসাহস আছে এর জন্য প্রকাশ্যে বলেছেন। হ্যাঁ। কিন্তু আপনার দলীয় নেতাকর্মী তাদের নিয়ে কি আপনার ভাবনা নাই? হ্যাঁ আছে। আমরা দেখেন, প্রত্যেকটা মানুষই তার নিজস্ব একটা দর্শন থাকে, নিজস্ব একটা চিন্তা ভাবনা থাকে। তো এখানে নেতাকর্মীরা তো যাবে, এটা আটকানো খুব কঠিন হবে, এটা কারো দ্বারাই সম্ভব না, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আপনারা যান, আরেকজন যাবে, আরেকজন যাবে, আরেকজন যাবেই। তবে গেলেও একটা সীমাবদ্ধতার ভিতরে থাকতে হবে। জেলেদের অন্যায় মানে তাদের উপর যাতে নির্যাতন না হয়, সাধারণ মানুষের উপর যাতে নির্যাতন না হয়, এই বিষয়টা নিয়ে আমি কঠিনভাবেই আমরা দেখব। তো এখন আমাদের অঞ্চলে অবশ্য জেলেদের সংখ্যাও কমেছে, এখন আগের মতো আর নাই, জেলেরা নাই, সেই কারণে এটা আর আমরা যখন ছাত্র তখনকার সময় জেলেদের প্রচুর জেলে থাকতো, মানুষ একসময় এই মাছ মারার উপরই নির্ভরশীল ছিল। আমি তখন জেলেদের পক্ষে ছিলাম। জেলেরা এই যেমন আমি নমিনেশন পাইনি, আপনি জানেন তো? আপনার নমিনেশন নিয়ে তো অনেক ইতিহাস। হ্যাঁ, আমার নমিনেশন কে দিয়েছে? আমার নমিনেশন এনে দিয়েছে জনগণ। চিৎকার করছে, কান্না করছে, জনগণের চাওয়াকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মূল্যায়ন করেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনগণের কথা ভেবে, জনগণের কথা চিন্তা করে আমাকে নমিনেশন দিয়েছেন। তার মানে আমার জনগণ আপনার মূল সম্পদ। আপনার মূল সম্পদ। আমরা প্রত্যাশা করি তারা যে প্রত্যাশায় আপনাকে নির্বাচিত করেছে বা আপনার হাতে ক্ষমতা তুলে দিয়েছে সেই জায়গায়। এবার আমরা একটু স্বপ্নের কথা শুনতে চাই। সুনামগঞ্জ বর্ণিল একটা জায়গা, হাওর, পাহাড়, নদী সবই আছে, প্রাকৃতিক পরিবেশ অসাধারণ, সুরের খেলা আছে, রাধারমন, আব্দুল করিম, হাসন রাজা। এই সুর প্রক্রিয়ার মধ্যে আসলে আমাদেরটা বেড়ে ওঠা। আমি বললাম এর জন্য যেহেতু আমার বাড়িও সুনামগঞ্জ। এই জায়গায়, সম্ভাবনার জায়গায় কি আপনি হাত দিয়েছেন? আমরা এই সংস্কৃতিটাকে, আমাদের পর্যটনকে, আমাদের চিন্তার ভাবনাকে কিভাবে আর উন্নতি করতে পারি? আমরা এই বিষয় নিয়ে আমি আমাদের সংস্কৃতি মন্ত্রী, ওনার সাথে কথা হয়েছে। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আমাদের ওই আগের জায়গায় আমাদেরকে ফিরিয়ে নেওয়া। আমাদের রাধারমন, আমাদের আব্দুল করিম, হাসন রাজা, দূরবীন শাহ, অসংখ্য গীতিকবি আছেন আমাদের। হ্যাঁ, গীতিকবি আছেন। ওনাদের ইয়েতে আমাদের একটা ভালো ওনাদেরকে নিয়ে আমাদের একটা আমার একটা পরিকল্পনা আছে। আমরা একটা শিল্পকলাই হোক আর যেখানেই হোক এটা আমরা গবেষণার জন্য প্রত্যেক বছর একটা প্রোগ্রাম ওনাদেরকে নিয়ে প্রত্যেক আমাদের যে শিল্পীরা যারা আছেন, কবিরা আছেন, তাদেরকে নিয়ে আলাদা আলাদা গবেষণা করা যায় কিনা, এটা নিয়ে আমি বলতেছি, কিন্তু আমি তো করতে পারছি না এখনো। ইনশাআল্লাহ হবে, আপনার ইচ্ছে থাকলে হবে। আমি আমার জায়গাতে চেষ্টা করবো। জানেন, আমার অঞ্চলের মানুষ অনেক প্রত্যাশা, আমি কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারছি না এখন। অনেক সকলের চাহিদা। আপনি মাত্র শুরু করেছেন, এখনো যথেষ্ট পরিমাণ সময় আছে। একটু আমি সংযুক্তি করতে চাই। আমাদের অঞ্চলে যারা বেড়ে উঠে জন্ম নেয়, তারা জন্মগতভাবেই তারা একজন শিল্পী, একজন গীতিকবি, একজন ভাবুক। এই যে এটা আপনার মধ্যেও আছে। কেন বললাম, আপনি দীর্ঘ কয়েক বছর আগে হাওর উৎসব করেছেন, আপনিও সংস্কৃতিকে পছন্দ করেন। সব মিলিয়ে আমাদের সামাজিক যে প্রেক্ষাপট, আমাদের মানবিক যে মূল্যবোধ, আমাদের সম্প্রীতির যে জায়গা, এই জায়গাটা আপনি আসলে কি চিন্তার ভাবনার আসন কোথায় আপনার? আমি চাচ্ছি এই বিষয়টা এখনই না বলি, আমি দেখি আমি এটার বাস্তবে রূপ নিতে পারি কিনা। আরেকটা বিষয় আপনাদের মাধ্যমে আমি একটা মেসেজ দিতে চাই, যে মেসেজটা হচ্ছে আমার 28শে অগাস্ট আমার একটা জ্যোৎস্না উৎসব হওয়ার কথা ছিল। আমি সংসদে বলেছি, আমাদের সকলে এমপি এবং মন্ত্রী মহোদয়কে আমি দাওয়াত দিয়েছিলাম। আমার অনেক শুভাকাঙ্ক্ষী এবং অনেক জায়গাতে আমি এটা বলেছি। তো এই মেসেজটা দিতে চাচ্ছি যে আগামী এই যে 28শে অগাস্ট আমাদের যে জ্যোৎস্না উৎসব হওয়ার কথা ছিল, আমি নিজে প্রেজেন্ট করে নিজে থেকে এবং স্টেজ করে সবাইকে নিয়ে এটা আমি করতে পারছি না করার কারণটা হচ্ছে আমার আগামীকালকে সংসদ, এর পরের দিন 28 থেকে। এটা তো বিশাল ব্যাপক অ্যারেঞ্জমেন্টের বিষয়। এই সংসদ চলার কারণে আমি এই প্রোগ্রামটা করতে পারছি না। আমি চাইব আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানিয়ে দিতে চাই যে আমার এই প্রোগ্রামটা হচ্ছে না। ইনশাল্লাহ এই মাসে না হয় আগামী মাসে করব। আমি প্রোগ্রামটা করব, আমি জ্যোৎস্না উৎসব করব। আমাদের এই জ্যোৎস্না উৎসবের এই যে আপনি বলছেন না, আমাদের শিল্পীদের যে শিল্পী যে বাছাই ছিল, শিল্পী বাছাই বলা ছিল গান হবে হাসন রাজার,
গান হবে রাধা রমন, আব্দুল করিম, করিমের দৈবিন শাহ, আমাদের ওই অঞ্চলের কবিদের নিয়েই আমরা গান করতাম। ওইরকম একটা পরিকল্পনা ছিল। তো দেখি, আশা করি আগামী মাসে ইনশাল্লাহ, যদি অধিবেশন না থাকে তা আমরা আগামী মাসে করব। আমরা অনেক কথা বলেছি আসলে। এই মুহূর্তে আপনার যে আসনের মানুষ বা সুনামগঞ্জের যে মানুষ, তাদের উদ্দেশ্যে আপনার বার্তাটা কি থাকবে? আমার বার্তাটা হচ্ছে, আমি আমার প্রিয় অভিভাবকদেরকে বলবো, ওনারা হচ্ছেন আমার অভিভাবক, আমি আমার অভিভাবকদেরকে বলবো যে আপনারা আমার উপর বিশ্বাস রাখুন। আমি জানি আপনারা, আমি রাজনীতিতে আসার পর থেকেই আমার এই অঞ্চলের মানুষ আমাকে বিশ্বাস করে। প্রতিটা মুহূর্তে আমি উপজেলা চেয়ারম্যান হব, আমি নির্বাচন করব না, নমিনেশন পাই, এলাকার মানুষ জুড়ে আমাকে জোর করে আপনাকে বসাইছে। আমি নমিনেশন পাই নাই, আমাকে জোর করে নমিনেশনে এনে দিয়েছে। সেই মানুষদেরকে আমি বলবো, আমাদের প্রিয় অভিভাবকদেরকে বলবো, আপনারা আমার ওপর বিশ্বাস রাখেন। হয়তো আমি ভুল ত্রুটি করব, আমি ভুল ত্রুটি যাই করি করব, কিন্তু আমি আমার জায়গাতে সর্বোচ্চ চেষ্টা করব আমার জনগণের জন্য করার জন্য, জনগণের পাশে থাকার জন্য। আমার এই জীবনে আর কিছু চাওয়া পাওয়ার নেই। আমি সবচেয়ে খুশি হব, আমি সবচেয়ে আনন্দিত হব যদি আমি আমার জনগণের জন্য, আমার অভিভাবকদের জন্য কিছু করে যেতে পারি, আমার এলাকার জন্য। দেখেন, আমার এই সুনামগঞ্জে এক আসন বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবহেলিত। আমরা মিনিমাম 50 থেকে 60 বছরের পিছনে আছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। এইখান থেকে আমাদেরকে সার্ভাইভ করতে হলে আমাদের সকলের সহযোগিতা লাগবে। আমরা অনেক বিষয়ে অনেকেই প্রত্যাশা আছে, আমি হয়তো এই প্রত্যাশা অনুযায়ী আপনাদের সাথে কাজ করতে, আমি প্রত্যাশা পূরণ করতে পারছি না, কারণ আমাদের সীমিত সম্পদ, সীমিত বিষয়। এর মধ্যে একটা বিষয়, আমার একটা কাপ, আমি একটা কাপ দেবো, কিন্তু এই কাপ একজনকে দেওয়া যাবে, কিন্তু এখানে ক্যান্ডিডেট হচ্ছে 20 জন, বাকি 19 জনই কিন্তু রাগ করবে। তাই আমি এই 19 জনকে বলবো, আপনারা ধৈর্য ধরুন, আপনারা মনে রাখবেন যে আপনি পান নাই কী হয়েছে, আপনার ভাই পাইছে, এরকমটা মনে করেন। যেমন যে আমাদের কৃষি সহায়তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 3 মাসের জন্য দিয়েছেন, এটা কিন্তু আমি গর্ব করেই বলতে পারি, এই যে আমাদের এই অঞ্চলে নিয়ে আসছি, এটা কিন্তু আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার বলছি। এবং যখন হাওরের দুর্যোগ চলে, আমি সংসদ চলাকালীন অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীকে বলে আমি এলাকাতে চলে আসছি। এই পরের দিনই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করছেন যে 3 মাসের সহায়তা দেবেন আমাদের যে হাওরের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এর মধ্যে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে ধরেন 50,000 মানুষ পাইছে, 20,000 মানুষ, আরও 30,000 মানুষ বাকি আছে। তো ওরা তো অনেক সময় ওনারা রাগ করে। তাই আমি ওনাদেরকে বলবো, ভাই আপনি পান নাই তাই কী হয়েছে, আপনার ভাই তো একজন পাইছে, আপনারা আমি ওইভাবে দেখতে চাই। আমি না, যে কেউ পাক, আমার এলাকার আমার এক আসনের মানুষ তো পাইছে, আমার ধর্মবাসার মানুষ তো পাইছে, মধ্যনগরের মানুষ পাইছে, জামালগঞ্জের মানুষ পাইছে, সবে পায় নাই, যারাই পাইছে তো। এটাই লোক আমার এলাকাতে যখন এই টাকাটা আসবে আমার এলাকার উন্নয়নে কাজে লাগবে, এটা কোনো না কোনোভাবে এই এলাকার মানুষজনের উপকৃত হবে। আমি এই কারণে চেষ্টা করব আমার এলাকার মানুষের জন্য। হয়তো নির্দিষ্টভাবে রহিমউদ্দিন পাওয়ার কথা, হয়তো করিমউদ্দিন পায়ে গেছে, এটা হইতে পারে, কিন্তু আমরা চেষ্টা করব কোনো অনিয়ম যেন না হয়, কোনো দুর্নীতি যাতে না হয়, কোনোভাবেই যেন এই সাধারণ মানুষের টাকা কিংবা সাধারণ মানুষের সম্পদ যেন লুটপাট না হয়, যার সমবন্টন হয়। হয়তো বা কিছু আন্ডারস্ট্যান্ড বা মিচিং হইতে পারে, যে পাওয়ার কথা অনেক সময়, যে রিপোর্টটা আমার কাছে আছে, ধরেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়, অনেক সময় তারা তাদের আত্মীয়স্বজনকে দিয়ে দেয়। অনেক সময় চেয়ারম্যান তার নির্বাচনী চিন্তা ভাবনা করে চেয়ারম্যান তাদের লোকজনদেরকে দিয়ে দেয়। মেম্বার আগামীতে নির্বাচন করবে, সে তার মতো করে তার মানুষদেরকে কে ভোট দেবে এটা চিন্তা করে ভোট কালেক্ট করে। এই সময় অনেক সময় যারা পাওয়ার কথা তারা না পায়, অন্যরা পায়। এইগুলিও আমি আমাদের ইউনোদেরকে বলে দিয়েছি, এইগুলি যদি আমরা শনাক্ত করতে পারি তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেব। অসংখ্য ধন্যবাদ। আপনি আসলে আপনার এত ব্যস্ততা সময়ের মধ্যেও আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দিয়েছেন। দ্য সিলেট পরিবার আপনার কাছে আসলে অনেকটা কৃতজ্ঞ। ধন্যবাদ সিলেট পরিবারকে, এবং আমি ধন্যবাদ জানাই যারা এই টিভির সাথে যারা জড়িত আছেন, কলাকৌশলী সবাইকে ধন্যবাদ জানাই। আমার দেশে এবং বিদেশে আমার প্রিয় অভিভাবক যারা আছেন, যারা দেখছেন, যারা আজকের কামরুল তৈরি করতে যাদের সহযোগিতা ছিল, সকল মানুষই বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করেছেন, সবাই প্রতি আমি কৃতজ্ঞ। ধন্যবাদ। এই টেবিল আসলে জবাবদিহিতার কোনো জায়গা নয়, বরং একজন রাজনীতিবিদের তার চিন্তার পরিসরকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হলো আমাদের মুখ্য উদ্দেশ্য। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আপাতত এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।